আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। তোমরা কি এই যে ডিউরেবিলিটি এরিয়াটা দেখতে পাচ্ছ? ইয়েস মিস। দেখা যায়? হ্যান্ডলটা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, আচ্ছা, আমরা যেন কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা হয় এই যে পরশান থেকে আজকে পড়বো, মনে আছে তোমাদের নাকি মনে নেই? এখান থেকে হ্যাঁ, এখান থেকে হওয়ার কথা। আচ্ছা, করশান, এখানে করশান অফ স্টিলটা অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে। তো করশানটা তোমরা অলরেডি জানো, ছোটবেলা থেকে করশান নিয়ে পড়ে আসতেছো, যে এখানে হচ্ছে তোমার কি হবে, আমাদের মেটালিক, অ্যাকচুয়ালি মেটালিক করশন, আমাদের এখানে আয়রন রেইনফোর্সমেন্ট স্টিল যেটা আমরা ইউজ করি সেটার করশন। তো সেটা হচ্ছে আমরা জানি করশন হতে গেলে আমাদের কি কি লাগবে, এখানে ওয়াটার লাগবে আর হচ্ছে অক্সিজেন লাগবে। ওয়াটারটা ময়েশ্চার মানে ভেপার ফর্মে থাকলেও হবে, ঠিক আছে, সেটাই। তাহলে আমাদের হচ্ছে ময়েশ্চার, এগুলো আমাদের যাবে কিভাবে, তোমারই হয়ে যাবে ওই যে আমাদের পোর থাকলে সেটা দিয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি যে আমরা শুরু থেকে যে কম্প্যাকশন কম্প্যাকশন করে অনেক কথাবার্তা বলতেছিলাম, এটা কিন্তু একটা, এই যে বুঝতে পারতেছি এখন যে আমাদের এই কম্প্যাকশন ব্যাপারটা এত ইম্পর্টেন্ট কেন ছিল। তো আমরা ছোটকালে যে ইয়ে পড়ছি, রিয়াকশন করছি, সেইটাই এখানে আমাদের যে আয়রনটা থাকবে, স্টিলটা, সেটা অ্যানোড হিসেবে রিয়েক্ট করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। তো অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, এটা তো আমরা ছোটকাল থেকেই জানি। সে কিভাবে ক্ষয়প্রাপ্ত হবে, সে দুটা ইলেকট্রন হারাবে, ইলেকট্রন হারায় আয়ন হয়ে যাবে। সেই আয়নটা তোমার ওই যে ময়েশ্চার এগুলো থেকে সে ফেরিক অক্সাইড হয়ে যাবে, যেটাকে আমরা রাস্ট বলতেছি, ঠিক আছে। এই যে ফেরিক অক্সাইড সাথে পানি, এটা হচ্ছে রাস্ট, মরিচা, মানে আয়রনটাই আমাদের হচ্ছে মরিচা হয়ে যাচ্ছে, ফেরিক অক্সাইড হয়ে যাচ্ছে। তো এইটা আমরা অলরেডি আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি, এটাই হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্টের যে করশন সেটা। তাহলে এটা হচ্ছে এখানে মেবি তোমার কিছু ইয়ে বলা আছে। আচ্ছা, ওই রিয়াকশনটা এখানে একটু ডিটেল বলা আছে, ঠিক আছে। তো আমরা এটা অলরেডি আমরা জানি, এখানে ক্লোরাইড আয়নের একটা ইফেক্ট আছে। এই যে আমরা যে আমাদের ইয়ে হচ্ছে, আমাদের মরিচা পড়তেছে, আমাদের করশন হয়ে যাচ্ছে, সেটার একটা সেটার উপর করশনের মানে এই করশনটার উপর ক্লোরাইড আয়নের একটা ইফেক্ট আছে। সেই ইফেক্টটা আমরা এখানে একটা ছোট একটা গ্রাফ দেখানো হয়েছে। গ্রাফটা দেখো একটু, কনভেক্স আপওয়ার্ড একটা গ্রাফ। এই গ্রাফটাতে ওয়াই অ্যাক্সিসে তোমাদের দেখানো হচ্ছে ক্লোরাইড কনসেন্ট্রেশন, ইউনিটটা হচ্ছে কেজি পার মিটার কিউব। ইউনিটের ব্যাপারে খুব কেয়ারফুল, কেজি পার মিটার কিউব। আর ওইদিকে গিয়ে তোমার আরো অনেক কিছু থাকবে, তোমার এটা উল্টাপাল্টা করে ফেললে আবার, তুমি আবার কেজি পার যদি লিটার লিখে ফেলো একেবারেই মানে গেল। সো ইউনিটের ব্যাপারে খুব কেয়ারফুল। আচ্ছা, এখন খেয়াল করে নাও, এই যে আমাদের গ্রাফটা দেখতে পাচ্ছ, গ্রাফের উপর দিকের অংশে একটা বলা আছে করোশন অকার্স, আর নিচের দিকে আছে নো করোশন। খেয়াল করে দেখো, এক্স অ্যাক্সিসটা শুরুই হয়েছে 11 থেকে, ঠিক আছে। 11 থেকে আমরা সামনে যাব, যে আমাদের পিএইচ যত কম হয় এটা কিন্তু আমাদের জন্য করোশনটা আরো বেশি হয়, ঠিক আছে। পিএইচ আমরা জানি যে 7 হচ্ছে নিউট্রাল, 7 এর কম হইলে সেটা অ্যাসিটিক, 7 এর বেশি হলে সেটা বেসিক। তো আমাদের এটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার 11 থেকে যেহেতু শুরু। আচ্ছা, এবার একটু গ্রাফটা একটু আমরা খেয়াল করি, ঠিক আছে। গ্রাফে একটু দেখো,
এখানে আমাদের ক্লোরাইড কনসেন্ট্রেশন থেকে 0 থেকে 4 পর্যন্ত আছে, আর এদিকে পিএইচ যেটা সেটা 11 থেকে 13 পর্যন্ত দেওয়া আছে। আমরা জানি পিএইচ ম্যাক্সিমাম হতে পারবে 14 পর্যন্ত। 14 হলে মানে এটা একেবারে সব থেকে ক্ষারীয়। আচ্ছা, এবার খেয়াল করো গ্রাফের, মনে করো আমরা একটা ভ্যালু ধরে নিই, সে আমরা যদি 13 ধরে নিই, যে 13 পিএইচ এর জন্য আমরা যদি ওই গ্রাফে যাই, করেসপন্ডিং আমরা ক্লোরাইড কনসেন্ট্রেশন পাই ধরো 2 এর মতো পাই। তাহলে 2 হচ্ছে আমাদের বর্ডার লাইনে, 13 পিএইচ এর জন্য 2 কেজি পার মিটার কিউব ক্লোরাইড কনসেন্ট্রেশনটা আমাদের হচ্ছে একটা বর্ডার লাইন। এর চেয়ে বেশি হয়ে গেলে তখন কিন্তু আমাদের করেশন হবে, আর যদি এর চেয়ে কম হয় তখন আমাদের জন্য এটা মানে করেশনটা হবে না। এবার খেয়াল করো ভেতরের দিকের একটা অংশ আছে করেশন লাইকলি পিএইচ, ঠিক আছে? করেশন লাইকলি মানে এই যে তোমার 12.5 পর্যন্ত একটা 11 থেকে 12.5 মানে 11 থেকে না, অ্যাকচুয়ালি 12 থেকে 12.5 একটা রেঞ্জ আছে, ঠিক আছে? এই রেঞ্জের কথাটা তুমি পরে পাবা, ঠিক আছে? এই রেঞ্জটা হচ্ছে এখানে কি বলছে, করেশন লাইকলি পিএইচ রেঞ্জ অফ কংক্রিট, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই যে এইটা আমাদের ইম্পর্টেন্ট। তো এখানে আরো কি কি অনেক কিছু বলছে, ঠিক আছে? তো এইগুলো আমাদের যদি আমরা রেজিস্ট করতে চাই, এখানে কয়েকটা কথা বলা আছে। ডি-আইসিং সল্টস আর ইউজড অন pavements and bridge decks. It is also source of chloride. The salt is mixture of sodium chloride and calcium chloride, and much of the salt will penetrate into the pores of the concrete and slowly diffuse down the reinforcement. তার মানে এই জিনিসগুলো আমাদের জন্য কিন্তু এই যে এখানে হচ্ছে, ঠিক আছে? তো আমরা পরে দেখবো এটা রেজিস্ট করার জন্য কি করতে হবে। ইফেক্ট অফ সি ওয়াটার। আচ্ছা, সি ওয়াটারে আমাদের কি কি প্রবলেম হতে পারে আমরা অলরেডি আগে পড়ে আসছিলাম। সি ওয়াটার মানেই হচ্ছে সেখানে ক্লোরাইন মানে ক্লোরিন থাকবে, সালফেট থাকবে, এইসব থাকবে। তো এগুলো থাকলে আমাদের কি হয়, আমরা একটু আগে আমরা দেখছিলাম, মানে আগের দিন যখন আমরা পড়ি সেখানে আমরা দেখছিলাম এখানে একটা কথা বলছে যে সি ওয়াটারটা আরেকটা করোশনের জন্য একটা খুবই একটা মারাত্মক একটা জিনিস। সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় পড়ছিলাম, আমরা ওই যে বিক্রিয়াগুলো যখন পড়ছিলাম, খেয়াল করে দেখো ওখানে কিন্তু অ্যানোড ক্যাথোড এই জিনিসগুলো তো আছেই। হ্যাঁ, এই অ্যানোড ক্যাথোড ছাড়াও ওখানে একটা সল্টের একটা সলিউশন ছিল, একটা সল্টের সলিউশন। হ্যাঁ, ওই সলিউশনটা আসলে ওই যে ইলেকট্রন যেটা হয় সেই ইলেকট্রনটা আমাদের ক্যারি করে। তার মানে সল্টি ওয়াটার হলে সেটা কিন্তু আমাদের জন্য মানে একটা ওই যে রিয়াকশন হওয়ার জন্য যে এনভায়রনমেন্ট সেটা খুবই ভালনারেবল বানাই দিচ্ছে। তাহলে এখন আমাদের সি ওয়াটার তো সল্টি ওয়াটার, সেটা তো আমরা জানি। সেখানে অ্যানোড ক্যাথোড এগুলা যে রিয়াকশনের জন্য যে আমাদের দরকার ছিল এই যে ইলেকট্রনটা ক্যারি করার জন্য, এটা কিন্তু খুবই একটা ভালো একটা এনভায়রনমেন্ট হচ্ছে করোশনের জন্য। তো সেই কারণে সি এনভায়রনমেন্টটা আমাদের স্পেশাল কনসিডারেশনে রাখতে হয়। এখানে দেখো, এখানে যেটা বলতে চাচ্ছে যে অ্যানোড ক্যাথোড কাপল ক্রিয়েট হতে হবে আমাদের যদি এই রিয়াকশন গুলো হতে হয়, ইলেকট্রিক্যাল একটা সার্কিট মেনটেন করার মতো অবস্থা থাকতে হবে, ময়েশ্চার, অক্সিজেন এগুলো থাকতে হবে। এটা কিন্তু আমাদের সি ওয়াটারের জন্য একেবারেই মানে সি ওয়াটার একদম পারফেক্ট। এই জন্য সি এনভায়রনমেন্টটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখবা পরবর্তীতে যখন ডিজাইন করতে যাবা বা আমরা যখন মিক্স ডিজাইনই পড়লাম সেখানেও কিন্তু সি এনভায়রনমেন্টের জন্য আমাদের স্পেশাল কিছু কনসিডারেশন ছিল আমাদের ওই চার্ট গুলোতে। আচ্ছা, এখন কি কি বলছে এখানে আমরা একটু দেখি। সাম স্পেশাল কন্ডিশন অফ কংক্রিট এন্ড রিলেশন উইথ স্টিল করোশন। আচ্ছা, এখানে যে তুমি একটা পড়ে দেখি, ইন এ গুড কোয়ালিটি ওয়েল কম্প্যাক্টেড কংক্রিট রিইনফোর্সিং স্টিল শুড নট বি লায়াবল টু করোশন। আচ্ছা, এইটা ওয়েল কম্প্যাক্টেড কথাটা আসতেছে, মানে আমাদের করোশন হতে গেলে সেখানে ময়েশ্চার বা অক্সিজেন যেটাই হোক সেটার জন্য আমাদের ওই পোর গুলো দরকার হচ্ছিল। এই পোর দিয়ে অক্সিজেন, ময়েশ্চার এই জিনিসগুলো ভেতরে যাবে। আমাদের এটা হবে কি, যত আমাদের কম্প্যাকশন ভালো হবে তত আমাদের জন্য বেটার হবে যে আমাদের এই জিনিসগুলো আমাদের যাবে ভেতরে ঢুকবে।
কিন্তু এখানে একেবারে তো আমরা পারফেক্ট করতে পারবো না, যতটা সম্ভব আর কি। তো আমরা যত বেশি আমাদের এই যে পোর গুলোকে আমরা কমাইতে পারবো, এক কথায় যত ভালো আমাদের কম্প্যাকশন হবে, শুধু কম্প্যাকশন না, কংক্রিটের কোয়ালিটিটাও ইম্পর্টেন্ট। আমরা এর আগে দেখছিলাম যে ওখানে ওয়েল গ্রেডেড হওয়াটা জরুরি, তারপর ওখানে ময়েশ্চার কন্টেন্ট যেটা ওয়াটার সিমেন্ট রেশিও, সেটারও একটা ছিল, যে মানে এক কথায় আমাদের ফুললি সাউন্ড এবং কম্প্যাক্টেড একটা কংক্রিট যদি হয়, কোয়ালিটি কংক্রিট হয়, তাহলে সেটা আমাদের জন্য ভালো। এই ভালো হওয়ার কারণ এই যে এই করোশনের জন্য একটা আমাদের প্রিভেনশন হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানে কি বলছে, দিস ইজ বিকাম দ্য হাই অ্যালকালাইন কন্ডিশন প্রেজেন্ট উইদিন কংক্রিট, এখানে পিএইচ বলছে 12 থেকে 12.5, কজ এ প্যাসিভ অক্সাইড ফিল্ম টু ফর্ম অন দ্য সারফেস অফ দ্য আয়রন এন্ড প্রিভেন্ট করোশন। মানে হচ্ছে যদি আমরা এরকম কংক্রিট বানাইতে পারি, সেটা অ্যালকালাইন কংক্রিট হয়, 12 থেকে 12.5-এর মধ্যে থাকে, এবং সেটার ক্ষেত্রে একটা অক্সাইড একটা ফিল্ম ক্রিয়েট হয় স্টিলের উপরে, যেটা আমাদের করোশনকে কিছুটা প্রিভেন্ট করে। কিন্তু যখনই আমাদের একটা রিডিউস পিএইচটা কমে যাবে, তখন আমাদের করোশন হবে। আচ্ছা, এটা তোমরা আশা করি বুঝছো। আচ্ছা, এরপরে আমরা একটু আসি এখানে, যে তোমার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা শুরু থেকে বলতেছিলাম যে সি এনভায়রনমেন্টে আমাদের খুব সমস্যা আছে। আচ্ছা, এই যে আমরা ধরো তোমরা সেকশন বিভিন্ন পড়ছো কিনা, এই যে আমরা ভেতরে কংক্রিটের ভেতরে রেইনফোর্সমেন্ট দিচ্ছি, দেখবা রেইনফোর্সমেন্ট আর কংক্রিট কিন্তু একেবারে সেম ইয়েতে থাকতেছে না, রেইনফোর্সমেন্টটা কিছুটা ভেতরে থাকে। মানে রেইনফোর্সমেন্টের একেবারে এজ থেকে কংক্রিটের যে একদম এজ, সেকশনের এজ, এর একটা, এটাকে বলা হয় ক্লিয়ার কাভার। এই ক্লিয়ার কাভার, এটার নাম হচ্ছে ক্লিয়ার কাভার। দেখবা ক্লিয়ার কাভারের জন্য আমাদের কিছু ইয়ে আছে, গাইডলাইন আছে। যেমন হচ্ছে আমরা নর্মাল ক্ষেত্রে হয়তো বিম কলামের ক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি পর্যন্ত ধরতেছি, 1.5 ইঞ্চি বা বেশি হতে পারে, 1.5 ইঞ্চি আর কি। হ্যাঁ, তো যখনই এটা মাটির নিচের স্ট্রাকচার হবে বা সি এনভায়রনমেন্ট হবে, দেখা যাবে যে আমরা এই এটা ক্লিয়ার কাভারটা আরো বাড়ায় দিচ্ছি। এখানে কিছু মিনিমাম লিমিট বলা আছে 25 থেকে 40 মিলিমিটার এরকম, তো আমরা আরো বেশি ইউজ করি। 3 ইঞ্চি ফাউন্ডেশন যখন ডিজাইন করবা, দেখবো যে তোমাকে ক্লিয়ার কাভার 3 ইঞ্চি রাখতে হচ্ছে, ঠিক আছে। তারপরে ধরো বিমের ক্ষেত্রে তুমি এরকম 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পাবা। তো এই যে ক্লিয়ার কাভার, তো এটা আমরা বুঝতেছি যে কংক্রিট তো একটা আমরা ডেন্সিফাইড একটা ম্যাটেরিয়াল, এইটা যতটা সম্ভব পোর, হয়তো আমরা 100% একেবারে পোর ইয়ে করতে পারবো না, কম্প্যাকশন করে ফেলতে পারবো না, কিন্তু যতটা সম্ভব। তো আমাদের কংক্রিট থেকে রেইনফোর্সমেন্টটা যত বেশি ভেতরে থাকবে, যত বেশি ভেতরে থাকবে, আমার কিন্তু তত বেশি আমি প্রোটেকশন পাচ্ছি ফ্রম করোশন। মানে যত বেশি ভেতরে থাকবে, তত আমার ওয়াটার ভেপার বা অক্সিজেন এগুলো কম পেনিট্রেট করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা হচ্ছে এই যে ক্লিয়ার কাভারের যে এটা আছে, আমরা কিছুটা রিয়াকশন, মানে এই যে করোশনের যে রিয়াকশনটা হবে, সেই রিয়াকশনটা রিডিউস করার যে একটা ইয়ে বললাম এখানে, তোমরা হচ্ছে এইখানে একটু পরে দেখো, এগুলো একটু ডিটেল বলা আছে। আচ্ছা, এরপর রাইট সাইডে দেখো, এখানে বলছে যে আমরা যে করোশন হবে, এই করোশন গুলোকে কিভাবে প্রিভেন্ট করতে পারি, এইটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা যেহেতু আমরা কনস্ট্রাকশনে থাকবো বা ডিজাইনিং এ থাকবো, আমাদের এই করোশনটা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি সেটা আমরা দেখবো। এখানে অনেক ডিটেল বলা আছে, আমরা একটু দেখি। প্রথমে বলছে যে আমরা একটা ইমপারমিয়েবল কংক্রিট বানাতে হবে। এটা তো আমরা শুরু থেকেই দেখে আসতেছি যে কেন আমাদের ইমপারমিয়েবল বানাতে হবে, বা ইমপারমিয়েবল বানাতে গেলে আমরা কি করব, ওয়াটার সিমেন্ট রেশিও ইম্পর্টেন্ট। ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে আমাদের তখন পারমিয়েবিলিটিটা বেড়ে যাবে। ওয়াটার সিমেন্ট রেশিওটা আমরা অপটিমাম রাখবো। তারপরে কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস গুলা ইউজ করব, গ্রেডেশনটা ঠিক থাকতে হবে, কম্প্যাকশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসছে প্রোটেক্টিভ কোটিংস অন কংক্রিট, প্রোটেক্টিভ কোটিংস অন স্টিল। একটা হচ্ছে কংক্রিটের উপর প্রোটেক্টিভ কোটিং থাকতে পারে, আরেকটা হচ্ছে আমরা স্টিল, যেটা ভেতরে যে স্টিলটা ইউজ করতেছি রিইনফোর্সমেন্টটা, সেটাকেই কোটিং দিচ্ছি। আরেকটা হচ্ছে সাপারেশন অফ দ্য ইলেকট্রোকেমিক্যাল প্রসেস। তো ইলেকট্রোকেমিক্যাল যে প্রসেসটা হচ্ছে, আমরা সেটাকে একটু বাধাগ্রস্ত করব। এখানে ডিটেল বলা আছে প্রোটেক্টিভ কোটিংস এর ক্ষেত্রে, এখানে কি কি বলা আছে একটু আমরা পরে দেখতে পারি। যে আমরা এখানে হচ্ছে দিতে পারি যে
কি কি বলছে? প্রোটেক্টিভ কোটিংস আর কমনলি ইউজড অন ব্রিজ ডেক সারফেসেস, ট্রিটমেন্ট উইথ ওয়াটার রিপেলেন্ট ম্যাটেরিয়াল সাচ এস লিনসিড অয়েল, কেরোসিন, আসফাল্ট, ইমালশন, ঠিক আছে, এইসব আর কি। কেরোসিন, আসফাল্ট এগুলো তোমরা দেখছো। তোমরা এর আগে হয়তো এটার মধ্যে হয়তো কাঠের ক্ষেত্রেও পড়বা কিছু এরকম কোটিং, যেখানে টার মানে ওই যে আলকাতরা মাখায় দেওয়া হয়, তারপরে বার্ন করে দেওয়া, কয়লা দিয়ে বার্ন করে, মানে এরকম দেখবা কিছু। তো প্রোটেক্টিভ কোটিংস গুলো ইম্পর্টেন্ট, উল্টাপাল্টা আবার করে ফেলো না। কিছু জিনিস মিলবে কংক্রিটের সাথে কাঠের, আবার কিছু ভিন্ন হবে। তো কোটিংস দেখেই কংক্রিটের জায়গায় কাঠেরটা, কাঠের জায়গায় কংক্রিটেরটা বসাই দিও না। তারপরে আসছে আমাদের আচ্ছা একই পেজ ডাবল হয়ে গেছে। আচ্ছা এরপর হচ্ছে স্টিলের ক্ষেত্রে। স্টিলের ক্ষেত্রে আমরা ছোট কালে অনেক কিছু পড়ছি, জিঙ্কের কোটিং থাকে, কপারের কোটিং থাকে, নিকেলের কোটিং থাকে। হ্যাঁ, এরপরে দেখো যে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসটাকে কমাচ্ছে, সেটা ধরো যে গ্যালভানাইজিং সম্পর্কে আমরা ছোটকাল থেকেই পরিচিত, ঠিক আছে। এই যে গ্যালভানাইজিং আমরা দেখতে পারি। এখন এগুলা একটু এখানে ডিটেল আছে, তো তোমরা একটু চেষ্টা করবা মানে পয়েন্ট পয়েন্ট করে লেখার, পরীক্ষা যদি আসে। হয়তো পরীক্ষাতে নাম্বার বেসিসে তোমরা এত বড় করে লেখার সুযোগও পাবা না, হোয়াটএভার। আরেকটা এখানে আসছে স্পেশাল কেসেস অফ কেমিক্যাল অ্যাটাক। কেমিক্যাল অ্যাটাক গুলো আমরা একটু দেখি। লিচিং আউট, আর একটা হচ্ছে অ্যাসিড অ্যাটাক। আচ্ছা, লিচিং আউট হচ্ছে এই যে সিমেন্ট, তারপরে সিমেন্টের ইয়েটা আর কি, মনে করো যে সিমেন্ট তো ওখানে পেস্ট হিসেবে থাকবে, সিমেন্ট ওয়াটার মিলায় পেস্টের মতো হয়ে থাকবে। তো সেই পেস্টটা পোর দিয়ে মনে করো যে লিচ আউট করতেছিল, করে করে বের হয়ে আসলো। এক পর্যায়ে কি হবে, ওয়াটারটা উড়ে চলে যাবে, সিমেন্টের কিছু ইয়ে অংশ থেকে যাবে, এটাই হচ্ছে লিচ আউট। হ্যাঁ, এটা অনেক সময় সল্ট ডিপোজিট হয় উপরে সাদা সাদা, এটা ইটের ক্ষেত্রেও হয়, এফ্লোরেসেন্স বলে এটাকে। তারপরে এখানে হচ্ছে অ্যাসিড অ্যাটাক বলছে। অ্যাসিড অ্যাটাক গুলো আমরা একটু দেখি এখানে কি বলছে। আচ্ছা, in damp conditions, sulfur dioxide, carbon dioxide, other acid fumes present in the atmosphere attack concrete by dissolving and removing part of said cement. আচ্ছা, সিমেন্টকে রিমুভ করে দেয় আর কি। A soft and mushy mass being left behind. This form of attack occurs in chimneys and steam railways. Tunnels, আচ্ছা, railway tunnels. আচ্ছা, acid attack also takes place in the industrial conditions. আচ্ছা, এখানে হচ্ছে another important feature is sewage attack. Actually, domestic sewage by itself alkaline does not attack concrete. In some special cases, severe damage by sewers has been observed. আচ্ছা, এখানে তোমরা একটু যে রিঅ্যাকশন গুলো দেখে নিবা, ঠিক আছে। এখানে কি কি প্রোটেকশন ইউজ করতেছে, নিচে কিন্তু যে প্রোটেকশন গুলো বলা আছে, কি কি প্রোটেকশন এখানে দেওয়া হয়। এখানে যে সিলিকনের একটা প্রোটেকশন দেওয়া আছে, তোমরা একটু এগুলো একটু দেখে নিবা। আমাদের ডিউরেবিলিটি কিন্তু প্রায় শেষ। এখানে ডিউরেবিলিটির ছোট্ট আর একটা ছিল, বইয়ের একটা অংশ ছিল, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। একই জিনিসই, হয়তো এখানে অল্প কিছু কথাবার্তা হয়তো বা তোমরা এখানে পেতে পারো, যেগুলা আমরা এখানে দেখি নাই, এরকম কিছু থাকতে পারে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, ডিউরেবিলিটিটা দেখতে পাচ্ছো? দেখতে পেলে একটু কথা বলো, হ্যাঁ? Yes, miss. আচ্ছা, এটা হচ্ছে এই যে ডিউরেবিলিটি, আমরা এই যে সব আমরা জানি, পারমেবিলিটি, এইসব নিয়ে আমরা পড়ালেখা। আচ্ছা, ওহো, এটা মানে উল্টা হয়ে গেছে, এটাকে একটু রোটেট করে নিতে হবে। এখানে কি রোটেট করা যায়? আচ্ছা, আমরা এখানে যেগুলা ওখানে পড়লাম, ওইখানে যে সালফেট অ্যাটাক, ক্লোরিন অ্যাটাক, ঠিক আছে, অ্যাসিড অ্যাটাক, বেস, এইসব আমরা অলরেডি পড়ে ফেলছি। এখানে ছোট্ট একটা জিনিস আমাদের বাদ আছে, সেটা আমরা একটু আসি। আচ্ছা, এইখানে একটা গ্রাফ আছে। আচ্ছা, এটা ভালো হয় নাই, আমি এটা আবার দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। এখানে একটা ছোট্ট গ্রাফ আছে, এই গ্রাফটা আমি পরে দেখাবো। আচ্ছা, এটাও তোমাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, ওই একই জিনিসই। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের সাথে আমার যেটা কথা সেটা একটু বলে নেই।
আচ্ছা, আমাদের হচ্ছে এখন একটু ক্লাস টেস্ট নিয়ে একটু কথা বলি। আমি ওদের সাথে কথা বলছিলাম, তোমাদেরকেও বলে নিই। এখন আমি জানি না পালিত স্যার কয়টা ক্লাস টেস্ট নেবেন। একটা তো নাকি নিয়ে ফেলেছেন। এখন ধরে নিই যে আমরা হয়তো আমাদের আমার 3টা নিতে হতে পারে। তো সেক্ষেত্রে মিক্সড ডিজাইন অবশ্যই একটা থাকবে। মিক্সড ডিজাইন হয়তো আমি অ্যাসাইনমেন্টে দিব তোমাদেরকে। আর ক্লাস টেস্ট হচ্ছে কংক্রিট একটা, আর একটা হচ্ছে এই যে ডিউরেবিলিটি। ঠিক আছে, কংক্রিট বলতে আমরা প্রথমে যে স্লাইডটা পড়েছিলাম সেই স্লাইড থেকে। ক্লিয়ার হয়েছে? তো তোমাদের আমি চেষ্টা করব ওই কংক্রিট আর ডিউরেবিলিটি থেকে যে কোশ্চেন গুলা করবো সেগুলা এখানেই হয়তো ওই যে শর্ট কোশ্চেন বা এগুলা এরকম যেগুলো থাকে এখানেই নিয়ে নেওয়ার। আর মিক্সড ডিজাইনটা যেহেতু বড়, এখানে তো তোমরা লিখতে পারবা না। তো ক্লাস টেস্টের মতো করেই হোক, তোমরা আপলোড দিলা অথবা অ্যাসাইনমেন্ট হোক, এইভাবে আমি নিব। ঠিক আছে? তাহলে তোমরা এই কয়টা জিনিস একটু পড়ালেখার মধ্যে থাকো। আর তোমাদের ক্লাস কবে? এটা তো বোধহয় 10th উইক যায় তোমাদের। তাহলে আরো 3টা উইক পাচ্ছি। তাহলে আমার তো 3টা উইকে 3টা ক্লাস টেস্ট একটু বেশি হয়ে যায়। তবে আমি কোশ্চেন খুবই সহজ করব। তোমরা যদি ক্লাসগুলো ঠিক মতো করে থাকো আশা করি তোমরা পারবে। ঠিক আছে? ম্যাম আগে স্লাইড বলতে ম্যাম আগের যে শীটটা ছিল ম্যাডাম কনক্রিটের উপর ওইটা? কংক্রিটের উপর শিট ছিল, প্লাস শুরুতে একটা কিন্তু আমি স্লাইড দিয়ে শুরু করছি তোমাদের পড়ানো। যদি না থেকে থাকে আমি তোমাদেরকে দিব। আচ্ছা ঠিক আছে, কংক্রিটের উপর আলটিমেটলি ওই স্লাইডে যা আছে এখানেও মোটামুটি ওই একই জিনিসই আছে। তো আমি তোমাদের হচ্ছে স্লাইড, যদি তোমাদের একটা স্লাইড দিয়ে আমার শুরু করার কথা, স্লাইডে দেখাচ্ছিলাম। একটা স্লাইড দিয়ে শুরু করছি। হ্যাঁ, স্লাইড দিয়ে শুরু করছি। স্লাইড তোমাদের শুরুতে দিয়ে দেওয়ারও কথা। তোমরা দেখো, যদি না থাকে আমি আবার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই যে ক্লাস টেস্ট আর হচ্ছে তোমার এদিকে অ্যাসাইনমেন্ট, এই দুটো নিয়ে হলো। এখন তোমাদের একটা ইয়ে হয়েছে যে তোমরা আমাদের কিন্তু পড়ার মোটামুটি কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমাদের এখন অল্প কিছু পড়া বাকি আছে। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ফেরোসিমেন্ট পড়বো, আর এখানে যে একটা গ্রাফ বাকি থাকলো আমরা সেটা পড়বো। আমাদের বেশি পড়া নাই। আর এগুলো আমি দ্রুত চলে যেতে পারি যেহেতু আমাদের বোঝানোর জিনিসপত্র কম এখানে। আমরা মিক্সড ডিজাইনটা বেশি সময় নিয়েছি, 3 দিন বোধ হয়ে গেছে তোমাদের। তো তোমরা একটু পড়ালেখা করো। এই কোর্সটা খুবই সহজ, A+ কিন্তু পাওয়া যায়। আমার সব থেকে কষ্টের কথা হচ্ছে এই কোর্সেও ফেল করে। তো তোমাদের ক্ষেত্রে আশা করি এরকম ঘটনা ঘটবে না। হ্যাঁ, তোমরা অনেকগুলো A+ পাবো, আমি সেটাই আশা করি। আর তোমরা তাহলে এগুলো পড়ালেখা করো। হ্যাঁ, তোমাদের যদি কোনো পড়ালেখা করো, কোশ্চেন থাকলে, যেহেতু আরো আমাদের 3 সপ্তাহ আমরা ক্লাস পাচ্ছি, এই উইকেও আরো একটা ক্লাস পাচ্ছি, সো তোমরা আমাকে নক করো। ঠিক আছে? তো আমি আজকে বেশি দূর যাচ্ছি না, এখানে তাহলে আমি ক্লোজ করতেছি। হ্যাঁ, তোমরা একটু পড়ালেখার মধ্যে থাকো, আমার এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আমাদের হয়তো নেক্সট উইকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লোজ করতেছি। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবা। ঠিক আছে, তাহলে সালাম।